তৈরি হয়ে যান দর্শক, কারণ মনে হচ্ছে এবার চূড়ান্ত লড়াই বা শোডাউন একেবারে শিহরে এসে দাঁড়িয়েছে। পরিস্থিতি এখন এমন এক জায়গায় পৌঁছেছে যে আজ ইরানের সেনাপ্রধান বা মিলিটারি চিফ তাদের পুরো নেভি, গ্রাউন্ড ফোর্স বা সেনাবাহিনী এবং তাদের এয়ারফোর্স সবাইকে হাই অ্যালার্টে থাকার নির্দেশ দিয়েছেন। ইরান ইরাক যুদ্ধের পর থেকে আজ পর্যন্ত এই প্রথমবার ইরানি বাহিনীকে এতটা সতর্ক অবস্থায় রাখা হলো। আসল পরিস্থিতিটা হলো, আয়াতুল্লাহ আলী খামিনিকে তো তারা নিরাপত্তা দিচ্ছেই, কিন্তু প্রকাশ্যে ঘোষণা দিয়ে এভাবে বাহিনীকে নামানো, এটা এখনকার পরিস্থিতির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক। আর এখানে সবচেয়ে বড় এবং মারাত্মক পয়েন্টটা বুঝুন, ডোনাল্ড ট্রাম্প কিন্তু রাজি হয়ে গেছেন। মানে প্রায় রাজি আর কি। এখন এই অলমোস্ট বা প্রায়ের মানেটা বুঝতে হবে। নেতানিয়াহু আসলে কি গেমটা খেলছেন জানেন? তিনি ইসরায়েলের আর্মি চিফকে অর্ডার দিয়েছেন আমেরিকার সেন্টকম কমান্ডারকে ব্রিফ করার জন্য। সেন্টকম কমান্ডার মানে যিনি আমেরিকার মিডল ইস্টের প্রধান। তাকে কি বোঝানো হচ্ছে? তাকে বোঝানো হচ্ছে যে আমরা যদি ইরানে অ্যাটাক করি তবে তার সম্ভাবনা কি, পরিস্থিতি তখন কেমন হবে, কি কি সমস্যা হতে পারে, বা কিভাবে পরিস্থিতি সামলানো যাবে। অর্থাৎ যত ধরনের দৃশ্যপট তৈরি হতে পারে এবং তার রিয়াকশান কি হবে, সব কিছু ব্রিফ করা শুরু হয়ে গেছে। আর ইসরায়েলি চিফ সেই সব ইনপুট নিয়ে ডোনাল্ড ট্রাম্পকে রিপোর্ট করা শুরু করেছেন যে যুদ্ধ হলে তার ধরন কি হবে, ভলিউম বা ভয়াবহতা কতটা হবে, সব কিছুই টোটালি ব্রিফ করা হচ্ছে। এখন বাইরে থেকে দেখলে মনে হতে পারে ডোনাল্ড ট্রাম্প হয়তো অন্য কিছু বলছেন। মিডিয়ায় খবর চালানো হচ্ছে যে ট্রাম্প বলেছেন এখনই না, এখন সেরকম পরিস্থিতি নেই। কিন্তু লেটেস্ট খবর হলো ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুকে ডেকে পাঠিয়েছেন এবং এই মিটিংয়ের আগেই সমস্ত ওয়ার প্ল্যান ট্রাম্পের টেবিলে রাখা থাকবে। নেতানিয়াহু সেখানে গিয়ে এটা বলবে না যে আমরা ইরানে হামলা করব, আপনি আমাদের সাথ দিন। এটা তো পুরনো কথা, এটা আমরা সবাই জানি, এমনকি ছোট ছোট বাচ্চারাও তারাও জেনে গিয়েছে। আসল খেলাটা হলো নেতানিয়াহু ট্রাম্পের কাছে গিয়ে অনেকগুলো অপশন বা সিনারিও রাখবেন এবং তার মধ্যে যে কোনো একটাকে ফাইনাল করতে চাইছেন। সেখানে কি থাকবে? সেখানে থাকবে অ্যাটাকটা কোথা থেকে হবে, কোন ইসলামিক দেশ আমাদের সাথ দেবে, কোন অ ইসলামিক দেশ আমাদের সাথে থাকবে, যুদ্ধের ধরনটা কেমন হবে, তাদের আক্রমণের তীব্রতা কেমন হবে, আমাদের পরবর্তী পদক্ষেপ কি হবে, আমরা এই যুদ্ধটা কতগুলো দেশে ছড়িয়ে দেব, চীনের প্রতিক্রিয়া কি হবে, রাশিয়া কি বলবে, কি করবে। পুরো ব্যাপারটা আসলে এটাই। আরও শুনুন, ট্রাম্পের সামনে যে শর্তগুলো রাখা হয়েছে তা এতটাই বিপজ্জনক যে এই যুদ্ধে আমেরিকার প্রচুর সৈন্য মারা যাওয়ার আশঙ্কা আছে। কারণ এবারের যুদ্ধের ধরন হলো ইরানকে পুরোপুরি ধ্বংস করার প্ল্যান, যার ভয়াবহ ফলাফল বা কনসিকুয়েন্সেসও থাকবে। ইরানের আয়াতুল্লাহ আলী খামিনি কিন্তু অর্ডার দিয়েই রেখেছেন যে যুদ্ধ 30 দিনের বেশি চলতে দেওয়া যাবে না এবং এর মধ্যেই আমরা সব তছনছ করে দেব। দেখুন, গতবারের যুদ্ধে কিন্তু ইসরায়েল জিততে পারেনি। এখন আপনারা বলবেন ইরানের তো এত নিউক্লিয়ার সায়েন্টিস্ট মারা গেল, এই হলো সেই হলো, তাহলে ইরান জিতলো কিভাবে? বিষয়টা এভাবে বুঝুন, ইরানের নিউক্লিয়ার সায়েন্টিস্ট, আর্মি চিফ, এয়ার চিফ সহ অনেকে মারা গেছেন ঠিকই, কিন্তু তাদের আসল প্ল্যান ছিল ইরানের সরকার পরিবর্তন করা বা রিজিম চেঞ্জ করা, আয়াতুল্লাহকে হত্যা করা এবং দেশটাকে ধ্বংস করা। সেই প্ল্যান কিন্তু সফল হয়নি। অর্থাৎ মানুষের জীবন গিয়েছে ঠিকই, কিন্তু ইরান টিকে আছে। ইরান আসলে ইসরায়েলকে আচ্ছা করে ধোলাই দিয়ে নিজেকে বাঁচিয়ে নিয়েছে। গতবার শেষ মুহূর্তে নেতানিয়াহুই আমেরিকাকে বলেছিল যুদ্ধটা বন্ধ করতে, কারণ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল। তো এবারের পরিস্থিতি হলো কমান্ডারদের ব্রিফ করা হচ্ছে যাতে আমেরিকায় গিয়ে বিষয়গুলো ফাইনাল করা যায়। আর এবার ট্রাম্প ধোঁকা দিতে পারবে না, কারণ ট্রাম্প আসলে রাজি হয়েই গেছেন। যদি রাজি না হতেন তবে এই মিটিং হতোই না, সেন্টকম চিফ দেখা করতেনই না, আর ইসরায়েলি আর্মি চিফও ব্রিফ করতেন না। সুতরাং রাজি তারা আছেন, কিন্তু মতভেদ হচ্ছে হামলার ধরন নিয়ে, কেমন অ্যাটাক হবে, সিনারিও কী হবে,
এটাই এখনকার মূল আলোচনার বিষয়। আপনারা এখান থেকেই আন্দাজ করুন, ইরান তো আর বোকা নয়। আজ ইরানের আর্মি চিফ যে ওপেনলি বলেছেন সবাইকে তৈরি থাকতে, নেভি হাই অ্যালার্টে, এর মানে তারা সব জানে। এবং আজ ইরান কি করেছে জানেন? আজ ইরান তাদের ইতিহাসের সবচেয়ে বিপজ্জনক মিলিটারি এক্সারসাইজ শুরু করেছে। এমন মহড়া ইরান আগে কখনো করেনি। দর্শক, পরিস্থিতিটা একবার ভাবুন। এই সেই ইরানের বাহিনী যারা 12 দিনের যুদ্ধে এদের উড়িয়ে রেখে দিয়েছিল। আপনি মানুন আর না মানুন, ইরান কিন্তু শোডাউন করেছে। এখানে তুলনাটা দেখুন, ইসরায়েলের সাথে সারা দুনিয়া, আমেরিকা, ইউরোপ, টাকা পয়সা, অস্ত্র এবং অনেক মুসলিম দেশও তাদের সাপোর্ট করে। আর অন্যদিকে একা ইরান, তবুও তারা রুখে দাঁড়িয়েছে কিনা। সমস্যা হলো ইরানের ভিতরে গুপ্তচর বা স্পাই প্রচুর। মাঝে মাঝে মনে হয় সেখানে দেশপ্রেমিক লোকের চেয়ে স্পাই বেশি বসে আছে। মনে আছে ইরানের এক কর্মকর্তা কি বলেছিলেন? তিনি বলেছিলেন, আমরা ইসরায়েলি স্পাই ধরার জন্য একটা সংস্থা বানিয়েছিলাম, কিন্তু পরে দেখা গেল সেই সংস্থার প্রধানই ইসরায়েলের স্পাই। সুতরাং ভাবুন অবস্থা, দুর্নীতি দমনের হেড যদি নিজেই দুর্নীতিবাজ হয় তবে আর কি বলার থাকে। যাই হোক, ইরান এখন প্রস্তুত। আয়াতুল্লাহ আলী খামেনি ভালোভাবেই জানেন কি হতে চলেছে। সহজ ভাষায় বললে, ইরানের সুপ্রিম লিডার নিজের কাফন তৈরি করে বসে আছেন। তিনি 85 বছরের জীবন কাটিয়েছেন, যতটা বাঁচার কথা ছিল বেঁচেছেন। তার সব বন্ধু বান্ধব, তার আশেপাশের সবাই যুদ্ধে মারা গেছেন। এই যুদ্ধে তাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে তা অকল্পনীয়, কিন্তু এই মানুষটা এখনো দাঁড়িয়ে আছেন। তার শেষ ইচ্ছে হলো, আমি বেঁচে থাকি বা মরে যাই, ইসরায়েলের 12টা বাজিয়ে দিতে হবে। এখন যাই হোক, আপনারা যারা যুদ্ধের খবরাখবর রাখেন তারা এবার দেখে নেবেন পরিস্থিতি কোথায় যায়। তবে একটা কথা মাথায় রাখবেন, যদি কোনো কারণে ইরান এই যুদ্ধ হেরে যায়, তবে মুসলমান বিশ্বের পরবর্তী দেশগুলো গাজা হওয়ার জন্য প্রস্তুত থাকুন। ইরানকেও গাজা বানানো হবে, আর বাকিদেরও ছাড়া হবে না। আর যদি ইরান গাজা না হয়, তবে হয়তো এবার ইসরায়েলের বুকে গাজার মতো দৃশ্য আমরা দেখতে পাবো। ভিডিওটি শেষ করার আগে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তিক্ত সত্য কথা আপনাদের বলে যেতে চাই, যা হয়তো এখনই অনেকের হজম হবে না, কিন্তু একজন রাজনৈতিক বিশ্লেষক হিসাবে এটা আপনাদের জানানো আমার দায়িত্ব। আজকের এই পুরো ঘটনা প্রবাহকে শুধু ইরান বনাম ইসরায়েল বা আমেরিকা বনাম ইরানের যুদ্ধ হিসাবে দেখবেন না। এটা একটা ডমিনো এফেক্টের শুরু। আমি আপনাদের আজই সতর্ক করে দিচ্ছি, আমার এই বিশ্লেষণটি মিলিয়ে নেবেন। আজ যদি ইরানের পতন ঘটে, তবে যারা ভাবছেন তারা নিরাপদে থাকবেন বা দর্শকের ভূমিকায় হাততালি দেবেন, তাদের সময়ও ঘনিয়ে আসছে। কারণ দাবা খেলায় যখন মন্ত্রী বা কুইন পড়ে যায়, তখন রাজাকে কিস্তিমাত করাটা কেবল সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়। মধ্যপ্রাচ্যের এই জিওপলিটিক্যাল গেমে ইরান হচ্ছে সেই শেষ দেয়াল। এই দেয়াল ভেঙে পড়লে সেই ধ্বংসস্তূপের নিচে কাদের চাপা পড়তে হবে তা বোঝার মতো বুদ্ধি নিশ্চয়ই আপনাদের আছে। যুদ্ধটা অস্ত্রের নয়, যুদ্ধটা অস্তিত্বের। আর এই অস্তিত্বের সংকটে কে টিকবে আর কে মুছবে তা আগামী কয়েক সপ্তাহেই পরিষ্কার হয়ে যাবে। আমরা শুধু খবরের শিরোনাম পড়ি না, আমরা খবরের পেছনের আসল উদ্দেশ্যটা আপনাদের সামনে তুলে ধরি। আমার এই বিশ্লেষণের সাথে আপনি কি একমত, নাকি আপনার মনে হয় পরিস্থিতি অন্যদিকে মোড় নেবে? কমেন্ট বক্সে আপনার মতামত অবশ্যই জানাবেন। জিওপলিটিক্সের এমন নিরেট বিশ্লেষণের জন্য আমাদের সাথেই থাকুন।